আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন প্রথমে জেনে নেই সংবাদ শিরোনাম। আবারও নির্বাচিত হলে 1 মাসের মধ্যে ইরান আমেরিকার সঙ্গে নতুন পরমাণু চুক্তি করবেন বলছেন ট্রাম্প। চীনা ফৌজ নিয়ে উদ্বিগ্ন মার্কিন বিদেশ সচিব, 60,000 সৈন্য জড়ো করেছে চীন লাদাখের সীমান্তে। আরও 200 মেট্রিক টন ইলিশ পাঠালো বাংলাদেশ ভারতে। ধর্ষণ রুখতে কঠোর পদক্ষেপ নিল ভারত। আফগানিস্তানে শান্তি চায় ভারত, বললেন এস জয়শঙ্কর। দক্ষিণ চীন সাগরে আমেরিকার উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি। সর্বশেষ থাকছে সৌদিতে 2 দফা ড্রোন হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি আসন্ন নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে পারেন তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকার সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করতে বাধ্য হবে। গতকাল শুক্রবার আমেরিকার রক্ষণশীল রেডিও সঞ্চালক রাশ লিম্বার সঙ্গে 2 ঘণ্টা ব্যাপী ফোন আলাপে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। তিনি জোরালোভাবে বলেন, যদি আমি আবার নির্বাচিত হতে পারি তাহলে 1 মাসের মধ্যে ইরানের সঙ্গে একটি বিরাট বড় চুক্তি হবে। অবশ্য এই সময় তিনি ইরানের বিরুদ্ধে একটি হুমকিও দেন। তিনি বলেন, যদি ইরান আমেরিকার বিরুদ্ধে কোনো কিছু করে তাহলে তাকে 1000 গুণ মূল্য দিতে হবে। ট্রাম্প বলেন, ইরান জানে এবং বিষয়টি লক্ষ্য করেছে যে যদি তারা আমাদের সঙ্গে খারাপ কিছু করে তাহলে আমরা তাদের সঙ্গে এমন কিছু করব যা তারা কখনো করেনি। এর আগে গত অগস্ট মাসে ট্রাম্প দাবি করেছিলেন ইরান আমেরিকার কাছে আসতে বাধ্য হবে এবং তিনি পুনর্নির্বাচিত হওয়ার 1 মাসের মধ্যে নতুন পরমাণু চুক্তি সই করবে। ওই বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছিলেন, ইরান কারো সঙ্গে কোনো ব্যাপারে আলোচনা করতে দ্বিধা করে না, কিন্তু চুক্তি হয়ে যাওয়া বিষয় নিয়ে ইরান আলোচনা করবে না। তেহরান বারবার বলছে তারা কেবল 2015 সালে শুরু হওয়া পরমাণু সমঝোতার কাঠামোর ভেতরে থেকেই আমেরিকার সঙ্গে আলোচনা করতে পারে। 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। ভারত সীমান্তে চীনা ফৌজের তৎপরতা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করল আমেরিকা। মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় 60,000 চীনা সেনার উপস্থিতির কথা জানিয়ে বেইজিংয়ের আগ্রাসন নিয়ে সরব হলেন। অন্যদিকে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ানের স্পষ্ট অভিযোগ, আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনের সদিচ্ছা চীনের নেই। তাদের উদ্দেশ্য গায়ের জোরে এলএসি সংলগ্ন এলাকা দখল করে রাখা। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত কোয়াড গোষ্ঠীর বিদেশ মন্ত্রীদের বৈঠকে গত মঙ্গলবার টোকিও গিয়েছিলেন পম্পেও। সরকারি সূত্রের খবর, সেখানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে লাদাখ পরিস্থিতি নিয়ে তার কথা হয়েছে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ চীন সাগরে পিপলস লিবারেশন আর্মির সাম্প্রতিক আগ্রাসী আচরণ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। টোকিও থেকে ফিরে শুক্রবার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে পম্পেও বলেন, বিশ্বের 4টি বৃহৎ গণতান্ত্রিক এবং অর্থনৈতিক শক্তির দেশকে নিয়ে কোয়াড গঠিত হয়েছে, আর আমাদের সকলেই কাছেই চীনা কমিউনিস্ট পার্টির আচরণ ক্রমশ বিপদ হিসেবে দেখা দিচ্ছে। প্রসঙ্গগত, কয়েক মাস আগে লাদাখের পাশাপাশি দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর আগ্রাসনের বিপদ সম্পর্কে সরব হয়েছিলেন পম্পেও। বলেছিলেন, দক্ষিণ চীন সাগর চীনের উপকূলীয় সাম্রাজ্য নয়। বেইজিং যদি এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে থাকে এবং স্বাধীন দেশগুলি সে ব্যাপারে কিছুই না করে, ইতিহাসে সাক্ষী চীনা কমিউনিস্ট পার্টি আরও অনেক অঞ্চল দখল করে নেবে। সাক্ষাৎকারে মার্কিন বিদেশ সচিব বলেন, এখন সকলেরই জেনে গিয়েছেন কিভাবে ভারতের উত্তরে হিমালয় ঘেরা সীমান্তে চীন শারীরিক সংঘাতে লিপ্ত হয়েছে, 60,000 সেনা মোতায়েন করেছে। ভাইরাসের উৎপত্তি ও করোনা ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্ত হয়েছিল এবং চেয়েছিল অস্ট্রেলিয়া। পরিণামে তাদেরও চীন কমিউনিস্ট পার্টির হুমকি এবং নিগ্রহের মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে চীনের মোকাবেলায় কোয়াডের দেশগুলির মধ্যে সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর কথা বলেন পম্পেও। জয়শঙ্করের সঙ্গে তার বৈঠককে ফলপ্রসূ জানিয়ে মার্কিন বিদেশ সচিবের মন্তব্য, এই যুদ্ধে আমেরিকাকে প্রয়োজন হবে সহযোগিতার, আমাদেরও তাদের পাশে থাকতে হবে। চীনা কমিউনিস্ট পার্টির খারাপ আচরণকে দীর্ঘদিন ধরে পশ্চিমী দুনিয়া উপেক্ষা করেছে জানিয়ে তিনি বলেন, বিশ্ব এখন জেগে উঠেছে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চীন বিরোধী জোট গঠনেও কাজ শুরু করেছে।
আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্টের দাবি, ওয়ান বেল্ট ওয়ান করিডোর কর্মসূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি চীন। এখন তারা গায়ের জোরে এলএসির দখল নিতে চাইছে। পূজার উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গে আরও 200 মেট্রিক টন বাংলাদেশের ইলিশ যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমে লেখা হয়েছে, উৎসবের মৌসুমে ভারতের খাদ্য রসিকদের জন্য সুখবর, আবারও রাজ্যে বাজারে এলো বাংলাদেশি ইলিশ। এই দফায় প্রায় 200 মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠালো পড়শি দেশ বাংলাদেশ। ফলে পূজার মুখে বাংলার মানুষের মনের সুখে পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন বলেই মনে করছেন তারা। দামও থাকবে সাধ্যের মধ্যেই। দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে বেনাপোল হরিদাসপুর স্থল বন্দর দিয়ে 1875 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে, যার মূল্য 1,87,50,000 মার্কিন ডলার। ভারতীয় অর্থে যার মূল্য কয়েকশো কোটি টাকা। প্রতি কেজি ইলিশের দর নির্ধারণ করা হয়েছে 10 মার্কিন ডলার। ভারতীয় অর্থে কম বেশি 1000 টাকা। রপ্তানি করা প্রতিটি ইলিশের ওজন 1 কেজি 200 গ্রাম। বৃহস্পতিবার সর্বশেষ চালানে 197 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। সরসা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, বাণিজ্য মন্ত্রণালয় 2 দফায় 13 জন রপ্তানিকারককে মোট 1885 টন মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। গত 14 সেপ্টেম্বর 12 মেট্রিক টনের ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি হয়। 8 অক্টোবর বিকালে 5:30টার সময় সর্বশেষ চালানে 197 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রায় 200 মাছ রপ্তানিকারক ভারতে ইলিশ রপ্তানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিল, কিন্তু সকলকে অনুমতি দেওয়া হয়নি। এবার বাংলাদেশে পদ্মা, মেঘনা ও যমুনা সহ সাগরে প্রচুর ইলিশ ধরা পড়েছে, যা মাছের দাম খুবই কমিয়ে দিয়েছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1100 টাকা দরে, আর তার কম ওজনের ইলিশ 600 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। কাঙ্ক্ষিত দাম না মেলায় খুশি নন মৎস্যজীবীরা, তাই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের হাথরাস গণধর্ষণের রেশ না যেতেই নারী নির্যাতনের বিরুদ্ধে নিজেদের কঠোর মনোভাবের প্রকাশ করেছে ভারতীয় কেন্দ্র। ইতিমধ্যেই প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দেশিকাও পাঠানো হয়েছে। শনিবারের পাঠানো ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, যৌন হেনস্থা কিংবা ধর্ষণের ঘটনা ঘটলে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশকে ব্যবস্থা নিতে হবে। প্রথমে পুলিশকে এফআইআর নিতে হবে। এছাড়াও ধর্ষণের ক্ষেত্রে খুব বেশি হলে 2 মাসের মধ্যে তদন্ত অবশ্যই শেষ করতে হবে। দুষ্কৃতকারীদের ধরতে যে কোনো ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজন হলে জাতীয় ডেটাবেসও ব্যবহার করতে পারবে তদন্তকারীরা। যৌন হেনস্থাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে। সেক্ষেত্রেও এফআইআর করতে হবে। যে কোনো থানাতে এফআইআর করা যেতে পারে। এফআইআর দায়েরের ক্ষেত্রে অনেক সময় পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ ওঠে। তেমন অভিযোগ সামনে এলেও ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এমনকি একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা হতে পারে। সংশ্লিষ্ট পুলিশ কর্মীর ওপর নেমে আসতে পারে শাস্তি। এছাড়াও যে মহিলার ধর্ষণ বা যৌন হেনস্থা হবে, 24 ঘন্টার মধ্যে কোনো সরকারি চিকিৎসকের মাধ্যমে তার শারীরিক পরীক্ষা করাতে হবে। ধর্ষণের পর নির্যাতিতা মৃত্যুর আগে যদি কোনো বয়ান দিয়ে যান, তবে সেটিকে প্রমাণ হিসেবে মান্যতাও দিতে হবে। এছাড়াও কেন্দ্রের তরফে বলা হয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেয়া সেক্সুয়াল অ্যাসল্টের এভিডেন্স কালেকশন কিট ফরেনসিক টিমকে ব্যবহার করতে হবে। এই নির্দেশিকা অমান্য করা হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার প্রধান আলোচক আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। গত মঙ্গলবার 5 দিনের সফরে নয়াদিল্লিতে এসেছেন আফগানিস্তানের অন্যতম শীর্ষ নেতা আবদুল্লাহ আবদুল্লাহ। তার সঙ্গে 2 দেশের মধ্যে থাকা চুক্তি এবং আঞ্চলিক সমস্যা নিয়ে বৈঠক করার পাশাপাশি আফগানিস্তান সরকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনা নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর এস জয়শঙ্কর টুইট করেছেন, NHACNR চেয়ারম্যান মাননীয় আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে দেখা করে খুব আনন্দিত হয়েছে। আমাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে। প্রতিবেশী হিসেবে আফগানিস্তানে শান্তি ফেরানোর বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। পাল্টা জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছে আবদুল্লাহ আবদুল্লাহ। তিনি টুইট করেন,
ভারতের প্রধানমন্ত্রী মাননীয় এস জয়শঙ্করের সঙ্গে যখনই দেখা তখনই আনন্দ অনুভব করি। দুদেশের সম্পর্ক নিয়ে আলোচনা করার পাশাপাশি বৈঠকে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া নিয়েও কথা বলেছি আমরা। আমাদের দেশে শান্তি ফেরাতে ভারত সম্পূর্ণ সমর্থন দেবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। চীনের সামরিক বাহিনী জানিয়েছে সম্প্রতি আমেরিকার একটি যুদ্ধজাহাজ বেইজিং এর অনুমতি ছাড়াই দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জের পানিসীমায় ঢুকে পড়েছে। এটি আমেরিকার পক্ষ থেকে উস্কানিমূলক তৎপরতা এবং এই ধরনের তৎপরতা বন্ধ করা জরুরি বলে চীনা সামরিক বাহিনী মন্তব্য করেছে। গতকাল শুক্রবার চীনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র উইচ্যাট পেজে এক পোস্টে বলেছেন, আমরা আমেরিকার এই ধরনের উস্কানিমূলক তৎপরতা বন্ধের দাবি জানাই এবং সাগর ও আকাশে সামরিক অভিযানের ক্ষেত্রে আমেরিকাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতা আনতে হবে। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে আমেরিকার ইউএসএস জন ম্যাককেইন ডেস্ট্রয়ার প্রবেশ করেছিল বলে বেইজিং দাবি করেছে। চীনের সামরিক মুখপাত্র আরও বলেছেন, আমেরিকা যদি তাদের এই তৎপরতা বন্ধ না করে তাহলে নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ও শান্তি স্থিতিশীলতা বজায় রাখার জন্য দক্ষিণ চীন সাগরে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাই গ্রহণ করবে বেইজিং। এর আগে মার্কিন যুদ্ধবাজ পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দক্ষিণ চীন সাগরে চীনের উপস্থিতির নিন্দা জানিয়ে বলেছেন, দক্ষিণ এবং পূর্ব চীন সাগর, হিমালয় ও তাইওয়ান প্রণালীতে চীনের প্রভাব খর্ব করার জন্য আমেরিকা চেষ্টা চালাচ্ছে। তার এই বক্তব্যের কয়েকদিন পর চীনের পক্ষ থেকে মার্কিন উস্কানি বন্ধের আহ্বান জানানো হলো। সৌদি আরবে 2 দফা ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী। শনিবার সৌদি জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা 2টি ড্রোন হামলা প্রতিহত করেছে এবং ওই ড্রোনগুলো ধ্বংস করেও দেয়া হয়েছে। ইয়েমেন থেকে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সৌদি জোট। বিস্ফোরক বোঝাই ড্রোন থেকে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এসব হামলা সম্পর্কে হুথিদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানোর আগে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব। 2014 সাল থেকেই সংঘাত হামলায় বিধ্বস্ত ইয়েমেন। সে সময় রাজধানী সানা দখলে নেয় হুথিরা। তখন দেশটির প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। এরপর দেশের উত্তরাঞ্চলে বেশিরভাগই হুথিদের নিয়ন্ত্রণে চলে যায়। পরের বছরের মাঝের দিকে ইয়েমেনের পলাতক এই প্রেসিডেন্টকে ক্ষমতায় বসানোর লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। সৌদি নেতৃত্বাধীন জোটের এই হামলা শুরুর পর থেকে 10,000-এর বেশি ইয়েমেনের প্রাণহানি ও লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বন্ধুরা, আজকের খবর এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী খবরে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।